আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আপনাদের বাংলাদেশের সময় 5টা আর দিল্লির সময় 4:30টার সময় রাজনাথ সিং এবং অজিত দোভাল গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গিয়ে তারা সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, যে পাহাড়ের কি অবস্থা, সেভেন সিস্টার থেকে শুরু করে আমাদের দক্ষিণ দিনাজপুরে আমাদের যে সৈন্য মোতায়েন হয়েছে সেটা কি জন্য হয়েছে তারও সমস্ত ব্যাখ্যা করেন তারা দুজনেই। অজিত দোভাল যে প্ল্যানটা গত 3 দিন আগে যে প্ল্যানটা ডিফেন্সের কাছ থেকে নিয়েছিলেন, সেই প্ল্যান একটা কপি তারা সঙ্গে নিয়ে গেছিলেন। নিয়ে গিয়ে কি সব আলোচনা হয়েছে সেটা আমরা জানতে পারবো না। প্রায় 20-25 মিনিটের একটা বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর তিনি জানিয়েছেন যে আমি যা বলি ভেবে চিনতে বলি, কারণ প্রসঙ্গটা উঠেছিল দেশে ফেরার ব্যাপারে। তো উনি যা বলেছেন যে আমার হিসেব তো অত সময় লাগবে না। তখন অজিত দোভাল হাসতে হাসতে জিজ্ঞেস করেন, আপনি কি করে বুঝছেন অত সময় লাগবে না? যে কার কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে সবই তো আমি জানি, কি কৌশল ব্যবহার করা হচ্ছে সবই আমি জানি। তো এখানে সেগুলো 2-2 4 মেলানো আমার পক্ষে খুব একটা অসম্ভব নয়। আমি 15 বছর একটা দেশ চালিয়েছি, তার সমস্ত হিসেব নিকেশ করেই তো দেশটা চালিয়েছি। ছোট দেশ হতে পারে, আপনাদের 1/5 হতে পারে, 1/6 হতে পারে, কিন্তু তবু তো একটা দেশ, ইন্ডিপেন্ডেন্ট দেশ। তো আমি যাই হোক না কেন, আমি ডিসেম্বর বলেছিলাম অত সময় লাগবে না, তার আগেই আমি ফিরব। এবার আপনারা কি করবেন আপনারা দেখুন বলে পুরো অজিত দোভাল এবং রাজনাথ সিং এর ঘাড়ে ছেড়ে দিয়েছেন। এবার আপনারা বুঝে দেখুন, মানে আপনারা কি করবেন আপনারা বুঝে দেখুন। দুজনে মুখ চাওয়াচাই করছেন, অজিত দোভাল এবং রাজনাথ সিং। উনি কি বলতে চাইছেন? অজিত দোভাল মুচকি হেসে বলেন, ঠিক আছে, আপনি টাইম টু টাইম খবর পেয়ে যাবেন। তারপরে তো এই মিটিং তো শেষ হয়। এখন এতক্ষণের মিটিং, তার তো ডিটেলস তো আমরা পাবো না, কোনোদিনই পাবো না। যেমন 11 তারিখে এই গতকালকে আপনাদের 11 জনের সঙ্গে, গতকালকে না আজকে বোধহয় 11 জন নেতার সঙ্গে ওনার টেলিফোনিক কথাবার্তা হয়েছে। সবাই এই কথাটাই বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি এবং আমি সময়ের আগেই ফিরব। তোমরা মাঠ তৈরি করো, মাঠ তৈরি করো মানে আওয়ামী লীগকে পথে নামানোর ব্যবস্থা করো। কোথা দিয়ে ফিরবেন, কিভাবে ফিরবেন সে নিয়ে উনি কোনো কথা বলেননি। এদিকে আর একটা ব্যাপার উনি আলোচনা করেছেন যে পাহাড়ে তো এখন খুব খারাপ অবস্থা। আমিও খোঁজ নিয়ে দেখলাম, আজকে প্রায় 6টি এয়ার বোম্বিং হয়েছে মায়ানমার দ্বারা, এবং সেখানে 19 জন মারা গিয়েছেন আমরা আরাকান আর্মির, 19 জন। এখন তাদের দেহ পুরো উদ্ধার করা যায়নি, এত কাঁটা ঝোপ আছে এবং এত জঙ্গল, এত চড়াই উতরাই আছে, পাথরের রাস্তা, তার জন্য তাদের দেহ আনা হয়নি।
তাই দেহগুলো আনার ব্যবস্থা করা হচ্ছে। ওখানে প্রচুর বাংলাদেশি সৈন্য ওখানে মোতায়েন করা হয়েছে। এদিকে আবার একটা খবর পাওয়া যাচ্ছে যে রাঙামাটি অঞ্চলে কুড়িগ্রাম এবং লালমনিরহাট এসব অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী খুব টহল দিচ্ছে। সব খবর আমরা এই স্যাটেলাইট মারফত পাচ্ছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে। কত সেনা আছে না আছে তাও আমরা জানি, তারা কি অস্ত্র বহন করছে, তারা কি প্ল্যান করছে তাও আমরা জানি। কিন্তু সেগুলো বিষয় না। বিষয়টা যেটা হচ্ছে যে বুটস অন গ্রাউন্ডস হবেই, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে 71 সালে বুটস অন গ্রাউন্ডস না করলে পরে, তখন তো মিসাইল ফিসাইল ছিল না, শুধু কামান দেখে আপনার পাকিস্তান বাহিনীকে সরানো যেত না। আর আমি বলেছিলাম আমেরিকা হাত পুড়িয়েছে এই ইরানের হাত দিয়ে, কারণ যতক্ষণ না পর্যন্ত সৈন্য নামাবে ততক্ষণ পর্যন্ত, বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ দখল করা যায় না, কোনো দেশ না। আজকে ইসরায়েল এতে সফল হচ্ছে কেন? গাজা তাদের সৈন্য হু হু করে ঢুকছে এবং দখল নিচ্ছে। তাই শুধু বোমা মেরে, মিসাইল মেরে, ওই বি টু মেরে, বোমবাস্টার মেরে কাত করা যাবে না, কোনো দেশকে কাত করা যায় না। এমনকি ভারতও বাংলাদেশকে কাত করতে পারবে না, এটাই সত্যি। অতএব বুটস অন গ্রাউন্ডস হবে, সেটা আন্দাজ করতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে ভারতবর্ষ যেটা প্ল্যান করেছে, আপনাদের মনে আছে মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়। পরবর্তীকালে জানা গেছে যে মিয়ানমার ভারতের সঙ্গে হাত মিলিয়ে ভারতের যে সমস্ত নিবেশ আছে সেগুলোকে সুরক্ষিত রাখবে, আর যাবতীয় অস্ত্র শস্ত্র সমস্ত ভারত দেবে। এই পাহাড়টাকে ওই দখল মুক্ত করতে হবে, অর্থাৎ অশান্তিটা জিইয়ে রাখো। এদিকে কিছু ট্রুপকে আটকে রাখা, রাঙামাটির দিকে কিছু ট্রুপকে আটকে রাখা, কুড়িগ্রাম ওই অঞ্চলে আটকে রাখা। অর্থাৎ আমার যা মনে হচ্ছে প্ল্যানটা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার আগে দেশে একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে। সেটা সেনা মধ্যে দিয়ে হোক অথবা আপনার প্রশাসনিক দিক দিয়ে হোক, রাজনৈতিক নেতাদের মধ্যে দিয়ে হোক, একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে। অশান্তি মানে সিদ্ধান্তহীনতায় সব ভুগবে। মানে দুদিক দিয়ে যদি আক্রমণ হয় তাহলে পরে একটা ছোট দেশের পক্ষে, যার সীমিত সেনাবাহিনী, সীমিত গোলা বারুদ, তার পক্ষে সম্ভব নয় টিকে থাকা। বিশেষ করে ভারতের বিরুদ্ধে টিকে থাকা সম্ভবই নয়। আর ভারত যদি শুধু 7 সিস্টার দিয়ে ঢুকবে তা তো নয়, এই দক্ষিণাঞ্চলে যত আপনার বর্ডার আছে সেই সমস্ত বর্ডার দিয়ে ওরা ঢুকবে। তাহলে কত ভাগ করতে হবে? আপনাদের ওয়ার্কিং ফোর্স যা আছে 1,60,000, তাই কত ভাগ করতে হবে? কতগুলো ভাগে বিভক্ত করলে একটা করে ব্যাটালিয়নও হয়তো হবে না। যা সে তো পরের কথা। এখন শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি খুব ভেবেচিন্তে কথা বলেছেন, এবং তিনি যখন বলেছেন তিনি ডিসেম্বরের আগে তিনি ফিরবেন, এবং একটা ইঙ্গিত যেটা অজিত দোভালকে দিয়েছেন। অজিত দোভাল জিজ্ঞেস করেছেন আপনার কবে ফেরার প্ল্যান রয়েছে, আপনি তো বলছেন যে আমি না ভেবে চিনতে বলি না। তখন বলেছে আগস্ট মাসটা কেটে যাক,
অর্থাৎ সেপ্টেম্বর মাস কিন্তু কেটে যাক এ কথা উনি বলেননি, উনি শুধু বলেছেন আগস্ট মাসটা কেটে যাক, তারপরে আমি ডেট ঠিক করে আমি জানাবো। সবার প্রথমে ভারত সরকারকে নিশ্চয়ই জানাবো। এর মধ্যে ভারত সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ হাই কমিশনার বলেছে আমি সরকারের সঙ্গে কথা বলবো, সরকারের সঙ্গে কথা বলে আমি ঠিক করব। শেখ হাসিনা সেটা শুনে বলেছেন আমার ট্রাভেল ডকুমেন্ট দরকার নেই, আমার জনগণই আমার ট্রাভেল ডকুমেন্ট, তারাই আমায় বরণ করে নেবে। আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি চলে এসেছি, আবার আমি ফিরবো। দেশের প্রধানমন্ত্রী আমার কূটনৈতিক পাসপোর্ট একটা সরকার জোর করে বাতিল করেছে, তার কি মূল্য আছে? জনগণ যদি আমার সহায় থাকে, যে জনগণের জন্য আমি ফিরছি, তারা যদি আমার সহায় থাকে, তাহলে সেই মানুষের কোনো ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয় না। ফলে আপনারা আর বারবার অনুরোধ করবেন না, আমি ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই আমি ঢুকে যাব এবং দেখবো আমায় কি আটকায়। গুলি চালালে গুলি চালাবে, বুক পেতে দেবো, এবং তারপরে যা হবে সেটা বাংলাদেশ সহ্য করতে পারবে না। তো এই খবরটি জোগাড় করতে করতে আমার অনেক বেলা হয়ে গেল। মানে দিল্লি হয়ে এই খবর আসে এখানে, তাই আমি 1:30টার সময় মানে দুপুর 2টোয় আপনাদের ওখানে যে খবরটা হয় সেটাতে আমি এটা দিতে পারিনি। তাই এই খবরটা আমি এখন দিলাম। আগামীকাল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি আপনাদের আপডেট দেব, যে পাহাড়ে আপনাদের কি অবস্থা, লেটেস্ট কি অবস্থা, কতগুলো জায়গা বেদখল হয়েছে, কতগুলো জায়গা আরাকান আর্মি দখল করেছে, এবং আরসার কি অবস্থা, শান্তি বাহিনীর কি অবস্থা। তো 1000টা গ্রুপ রয়েছে, ইউডিপিএফ অনেক হাজার গ্রুপ রয়েছে। তো আজকে যে 11 জনের সঙ্গে কথা হয়েছে তার, সেখানেও তিনি নিশ্চিত করেছেন যে আমি খুব তাড়াতাড়ি ফিরব এবং জানিয়েই ফিরব, দেখি কি করে। তার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে তো আজকে সরকার? দুদিকে যখন যুদ্ধ হবে, দুই ফ্রন্টে, একদিকে হচ্ছে মায়ানমারের সঙ্গে লাগিয়ে রেখে দিয়েছে, একদিকে ভারতের 3-4 ফ্রন্টে যুদ্ধ, সামলাতে পারবে তো? অর্থনীতিতে এই অবস্থা। যাই হোক, এখন দেখা যাক, আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি 71-এর পুনরাবৃত্তি, আজাদের নামে পরাধীন কাশ্মীরকে বাংলাদেশের মতো স্বাধীনতার ডাক দিতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কয়েকদিন ধরে পাকিস্তানের আজাদ কাশ্মীর, বা আমরা যেটিকে পিওকে হিসেবে জানি, বিশ্ব যেটিকে পিওকে হিসেবে জানে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর, সেই কাশ্মীরে অস্থিরতা চলছে এবং অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে আজাদ কাশ্মীরের জনগণ 9 জুলাই পর্যন্ত পাকিস্তান সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে এই যে সাম্প্রতিক সময়ে যে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, সেই আন্দোলন সংগ্রামে গ্রেপ্তার নেতাদের মুক্তি দিতে হবে, নইলে তারা এমন এক পথ বেছে নেবে যে পথ আমি শুরুতে বলছিলাম, বাংলাদেশের মতো স্বাধীনতার ডাক দেবে কিনা। আজাদ কাশ্মীর বা পিওকে সে পথে যাচ্ছে। ইতিমধ্যে আজকের এই আলটিমেটামের শেষ দিনে আলোচনা ব্যর্থ হয়ে গেছে এবং আজাদ কাশ্মীরের জনগণ চূড়ান্ত পরিণতির দিকে ধাবিত হচ্ছে। 1971 সাল পাকিস্তানের জুলুম, অর্থনৈতিক শোষণ আর রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল বাঙালি জাতি। ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ 2026 সালে দাঁড়িয়ে ঠিক একই রকম
পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের তথাকথিত আজাদ কাশ্মীর, যাকে আমরা বা বিশ্ব চেনে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে হিসেবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে আবারও 48 ঘন্টার এক চরম আলটিমেটাম। আর এই আলটিমেটাম যদি পূরণ না হয় তবে কাশ্মীর উপত্যকায় শুরু হতে যাচ্ছে এক চূড়ান্ত এবং মহাসংগ্রাম। কিন্তু কেন এই ক্ষোভ? কেন আজ পাকিস্তানের বুক চিরে আরেকটি স্বাধীনতার সুর প্রতিধ্বনিত হচ্ছে? কেন সেখানকার মানুষ বলছে আমাদের সম্পদ তোমরা লুটে নিচ্ছ আর আমরা না খেয়ে মরছি? এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজ আরেকটি ৭১-এর দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতি কতটা উত্তপ্ত তা বোঝার জন্য আমাদের একটু বর্তমানের টাইম লাইনে যেতে হবে। আগামী ২৭শে জুলাই এই অঞ্চলের একটি আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের তৈরি করা সমস্ত প্রশাসনিক কাঠামোকে কাঁপিয়ে দিয়ে আসরে নেমেছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, সংক্ষেপে যাকে বলা হয় JAC। তারা স্পষ্ট ভাষায় ইসলামাবাদ সরকারকে জানিয়ে দিয়েছে তাদের ৩৮ দফার দাবি যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয় তবে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদের দিকে এক বিশাল এবং ঐতিহাসিক লং মার্চ বা প্রতিবাদ মিছিল শুরু করবে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলের রাজনৈতিক উত্তেজনা এখন আকাশচুম্বী। বিশ্লেষকরা বলছেন এটি হতে যাচ্ছে এই অঞ্চলের ইতিহাসে অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংঘাত। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই আন্দোলনের মূল কারণ বা তাৎক্ষণিক উস্কানিটা কি? এনডিটিভির রিপোর্ট অনুযায়ী এর পেছনে রয়েছে একটি বড় বিতর্ক, যার নাম রিফিউজি সিট বা শরণার্থী আসন বিতর্ক। আসলে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিধানসভায় এমন 12টি আসন রয়েছে যা পাকিস্তানে স্থায়ীভাবে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত। আওয়ামী অ্যাকশন কমিটির সাফ কথা, এই 12টি আসন অবিলম্বে বিলুপ্ত করতে হবে। প্রখ্যাত সাংবাদিক লব পুরীর একটি পরিসংখ্যান শুনলে আপনারা চমকে উঠবেন। এই 12টি শরণার্থী আসনের অধীনে ভোটার সংখ্যা মাত্র 4,36,000। অথচ কাশ্মীরে সরাসরি নির্বাচিত বাকি 33টি আসনের ভোটার সংখ্যা প্রায় 33 লাখ। তার মানেটা বুঝতে পারছেন? পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা মাত্র 4 লাখ মানুষের ভোটের যে ক্ষমতা তা কাশ্মীরের মাটিতে থাকা 33 লাখ মানুষের ক্ষমতার সমান বা তার চেয়েও বেশি প্রভাব ফেলে। এর মাধ্যমে ইসলামাবাদ খুব সহজেই নিজেদের পছন্দের পুতুল সরকার কাশ্মীরে বসিয়ে দিতে পারে। এই নোংরা রাজনৈতিক মার প্যাচেরই বিরোধিতা করছে সেখানকার সাধারণ মানুষ। তবে এর মাঝেই গত 7ই জুন কাশ্মীরের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই আসনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং কোনো নির্বাহী আদেশে এগুলো বাতিল করা যাবে না। এর জন্য প্রয়োজন সংবিধান সংশোধন। আর এই রায় আন্দোলনকারীদের ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, 1971 সালে বাঙালির ক্ষোভের অন্যতম বড় কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তানের পাট আর সম্পদ বিক্রি করে পশ্চিম পাকিস্তানের করাচি আর ইসলামাবাদকে সাজানো হতো। আজ কাশ্মীরের গল্পটাও হুবহু এক। আওয়ামী অ্যাকশন কমিটির দাবির দিকে তাকালে আপনি দেখতে পাবেন এক চরম অর্থনৈতিক হাহাকার। প্রথমত, তারা শুধু এই শরণার্থী আসন বাতিলের দাবি করছে না, তারা চাইছে সেখানকার জলবিদ্যুৎ প্রকল্পগুলোর চুক্তি সম্পূর্ণ নতুন করে করা হোক। কাশ্মীরের ভেতর দিয়ে বয়ে যাওয়া সিন্ধু নদ এবং তার শাখা প্রশাখা পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুর কৃষি জমির প্রায় 70% পানির যোগান দেয়। শুধু তাই নয়, এই কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্পগুলো থেকেই পাকিস্তানের মোট বিদ্যুতের 10 থেকে 15% উৎপাদিত হয়। কিন্তু ট্র্যাজেডিটা দেখুন, নিজের দেশের পানি ও বিদ্যুৎ দিয়ে পুরো পাকিস্তানকে আলোকিত করা হলেও কাশ্মীরের মানুষকে চড়া দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির কারণে তারা আজ আটার মতো নিত্য প্রয়োজনীয় জিনিসেও ভর্তুকি দাবি করছে। সম্পদ কাশ্মীরের, লাভ ইসলামাবাদের, এই নির্মম সত্যটি আজ কাশ্মীরের মানুষকে রাস্তায় নামিয়ে এনেছে। ফিরে যান 1971 সালে। 1971 সালেও তেমনটাই ছিল। পূর্ব পাকিস্তানের সম্পদ দিয়ে সাজানো হতো করাচি কিংবা ইসলামাবাদ। এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি কিন্তু খুব বেশি পুরনো সংগঠন নয়। 2023 সালে মানবাধিকার ও নাগরিক
অধিকারের কথা বলে এটি গঠিত হয়, তবে খুব দ্রুত এটি এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 2024 সালের মে মাসে তারা প্রথমবার পুরো অঞ্চলকে স্তব্ধ করে দিয়েছিল। শাটডাউন, ধর্মঘট, চাকা জ্যাম এবং তীব্র বিক্ষোভের মুখে তখন পাকিস্তান সরকার কাঁপতে বাধ্য হয়েছিল। এরপর 2025 সালের সেপ্টেম্বরেও তারা বড় ধরনের আন্দোলন গড়ে তোলে। আর এবার 2026 সালের জুলাই এসে তারা ডাক দিয়েছে তাদের চূড়ান্ত লড়াইয়ের। পাকিস্তান এই অঞ্চলকে বুক ফুলিয়ে বলে আজাদ কাশ্মীর বা স্বাধীন কাশ্মীর, কিন্তু বাস্তবতা কতটা নির্মম এবং জটিল তা পাকিস্তানের সংবিধানের দিকে তাকালেই বোঝা যায়। পাকিস্তানের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ, যেখানে পাকিস্তানের প্রদেশগুলোর তালিকা রয়েছে, সেখানে কিন্তু এই কাশ্মীরের কোনো উল্লেখ নেই, অর্থাৎ টেকনিক্যালি এটি পাকিস্তানের অংশই নয়, যার কারণে পাকিস্তানের জাতীয় সংসদে এই অঞ্চলের কোনো প্রতিনিধি বা আসন নেই। কাগজে কলমে বলা হয় তাদের নিজস্ব রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, সুপ্রিম কোর্ট আছে এবং নির্বাচিত আইনসভাও আছে, কিন্তু আসলে রিমোট কন্ট্রোলটি কার হাতে জানেন? আসল ক্ষমতা রয়ে গেছে ইসলামাবাদের হাতে থাকা কাশ্মীর কাউন্সিলের কাছে, যার প্রধান স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই কাশ্মীরের সংবিধানে স্পষ্ট বলা আছে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যদি কাশ্মীরের পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তি বা অ্যাক্সেসের বিরোধিতা করে তবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। এমনকি নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করতে হয় যে তারা পাকিস্তানের অন্তর্ভুক্তিকে সমর্থন করে। একেই কি আপনারা স্বাধীনতা বলবেন? এবার কাশ্মীরের ভেতরের কিছু বাস্তব চিত্র দেখা যাক। এই অঞ্চলটি বনভূমি, মূল্যবান খনিজ পদার্থ যেমন গ্রাফাইট, মার্বেল এবং দামি রত্ন পাথরে সমৃদ্ধ, কিন্তু এর বিনিময়ে সাধারণ মানুষ কি পাচ্ছে? এখানকার সাধারণ মানুষ সংখ্যাটি কেমন সেটিও জানা দরকার। কাশ্মীরের জনসংখ্যা 43 থেকে 45 লাখের মধ্যে এবং এর আয়তন 13,000 বর্গ কিলোমিটারের মতো এবং পুরো এলাকাটি 10টি জেলায় বিভক্ত। এটি বলতে পারেন যে বাংলাদেশের কোন একটা জেলার জনসংখ্যা যতটুকু ততটুকু, কিন্তু এর আয়তনটা বাংলাদেশের কয়েকটি জেলার সমান হবে, কারণ এখানে পাহাড়ি অঞ্চল আছে, দুর্গম অঞ্চল আছে। 2025 সালে বিখ্যাত নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণার ডেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। এই অঞ্চলের প্রায় 66% মানুষ কৃষি ও গবাদি পশুর উপর নির্ভরশীল, কিন্তু আশ্চর্যজনকভাবে 57.1% মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানকার প্রায় 29% মানুষ অপুষ্টির শিকার, যা পাকিস্তানের জাতীয় গড় 19.9%-এর চেয়েও অনেক বেশি। পার্বত্য অঞ্চলে এই খাদ্য নিরাপত্তাহীনতার হার 90% পর্যন্ত পৌঁছে গেছে। এখানেই শেষ নয়, পাকিস্তানের নিজস্ব ভলান্টারি ন্যাশনাল রিভিউ রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলে 5 বছরের কম বেশি 39% শিশুই পুষ্টির অভাবে খর্বকায় বা স্টান্টেড হয়ে জন্মাচ্ছে, আর প্রতি 1 লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে 104 জন মা মারা যাচ্ছেন। যে অঞ্চলটি পুরো পাকিস্তানকে বাঁচিয়ে রাখছে সেই অঞ্চলের মা ও শিশুরা আজ ধুকে ধুকে মরছে। এই তীব্র শোষণের বিরুদ্ধে যখনই আওয়াজ তোলা হয়েছে তখনই নেমে এসেছে পাকিস্তানি বুটের বর্বরতা। রাজনৈতিক কর্মী আমজাদ মির্জা অভিযোগ করেছেন যে সাম্প্রতিক দমন পীড়নে সমগ্র অঞ্চল জুড়ে গণগ্রেপ্তার চালানো হয়েছে। প্রায় 600-র বেশি অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং 100-রও বেশি আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে সমগ্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন ফর অ্যাসাইলামের 2026 সালের মে মাসের একটি রিপোর্টে বলা হয়েছে নভেম্বর 2024 থেকে এপ্রিল 2026-এর মধ্যে এই অঞ্চলে 39টি বড় ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে সশস্ত্র সংঘর্ষ এবং বোমা বিস্ফোরণ অন্যতম। এতে প্রায় 56 জন প্রাণ হারিয়েছেন। সমগ্র পাকিস্তানের পরিস্থিতিও আজ সংকটাপন্ন। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে 2023 সালের পর থেকে টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তানের পুনরুত্থানের ফলে গত বছর তারা 1045টি জঙ্গি হামলার মুখোমুখি হয়েছে, যাতে প্রাণ হারিয়েছে 1139 জন, যা গত 1 দশকের মধ্যে সর্বোচ্চ। এই পুরো পরিস্থিতিতে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং ঐতিহাসিক
নথির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 1947 সালে দেশভাগের পর জম্মু ও কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং 26 অক্টোবর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা অন্তর্ভুক্তির দলিলের মাধ্যমে আইনিভাবে সমগ্র জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। এটি ছিল ঠিক সেই একই আইনি প্রক্রিয়া যা ভারতের বাকি 560টিরও বেশি দেশীয় রাজ্য অনুসরণ করেছিল। কিন্তু পাকিস্তান তখন উপজাতীয় হানাদার এবং পরবর্তীতে তাদের নিয়মিত সেনাবাহিনী পাঠিয়ে কাশ্মীরের একটি বড় অংশ অবৈধভাবে দখল করে নেয়। এরপর 1994 সালের 22 ফেব্রুয়ারি ভারতের সংসদের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়, যেখানে স্পষ্ট বলা হয়েছে সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানকে অবশ্যই তার অবৈধ দখলে থাকা সমস্ত অঞ্চল খালি করতে হবে। প্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো অঞ্চলের মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, যখন তাদের মুখের ভাষা এবং পেটের ভাত কেড়ে নেওয়া হয়, তখন কোনো বন্দুকের নল বা সামরিক শক্তি সেই ক্ষোভকে চেপে রাখতে পারে না। 1971 সালে বাঙালিরা তা প্রমাণ করেছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষও যেন সেই একই পথ বেছে নিতে চলেছে। 48 ঘন্টার এই আলটিমেটাম কি পাকিস্তানকে আরেকটি ভাঙনের দিকে নিয়ে যাবে? ইসলামাবাদ কি পারবে কাশ্মীরের মানুষের এই ক্ষোভকে শান্ত করতে, নাকি ক্ষমতার জোরে দমন করতে গিয়ে আরেকটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেবে? কাশ্মীরের এই আন্দোলন কি বাংলাদেশের 1971 সালের স্বাধীনতার আন্দোলনের মতোই সফল হবে? এখন সেটি দেখার বিষয়ে আমরা নিশ্চয়ই দেখব সামনে ভবিষ্যতে আরো কি ঘটতে যাচ্ছে এই পিওকেতে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।